দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজিটি। আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। দর্শক, বাংলাদেশের অর্থনীতি আজ সংকট এবং সম্ভাবনার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। সামনে যখন আমাদের জাতীয় নির্বাচনের ঘোষণা আসছে, ঠিক তার আগেই কথা চলে এসেছে এফবিসিসিআই নির্বাচন নিয়ে। তো এই জাতীয় নির্বাচনের আগে এফবিসিসিআইয়ের যে নির্বাচন, তখন প্রশ্ন উঠছে যে এটি কি শুধুমাত্র ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব বাছাই, নাকি জাতীয় নির্বাচনের সাথে কোনো গোপন প্রশ্ন এর পেছনে লুকিয়ে আছে, এবং ব্যবসায়ীরা যে স্থিতিশীলতা, ব্যবসায়িক পরিবেশ যেটি চাচ্ছেন সরকারের কাছ থেকে, সেটিকে এই মুহূর্তে বাংলাদেশে আছে কিনা, এবং এফবিসিসিআইয়ের নেতৃত্বে এই নির্বাচনের মাধ্যমে যারা সামনে আসবেন তারা আসলে কি পরিকল্পনা নিয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছেন, এই সব কিছু নিয়ে আমরা আজকে আসলে কথা বলবো যে এফবিসিসিআইয়ের নির্বাচন ব্যবসা না রাজনীতি। আমাদের সাথে আজকে আমাদের অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আবু মোতালেব, সাবেক পরিচালক, এফবিসিসিআই সাধারণ সম্পাদক, ব্যবসায়ী ঐক্য ফোরাম। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা যেটি কথা বলছিলাম যে জাতীয় নির্বাচনের ঘোষণা যখন আসছে, ঠিক তার একটু আগে এফবিসিসিআই নির্বাচন নিয়ে এখন জোরে সোরে কথা হচ্ছে, প্যানেলরা প্রার্থী ঘোষণা করছে, এবং আপনিও এখানে সাধারণ সম্পাদক ছিলেন, সাবেক পরিচালক ছিলেন, সাধারণ সম্পাদক এখন আছেন আপনি। তো জাতীয় নির্বাচনের ঠিক আগে যখন এই নির্বাচন হচ্ছে, তো এটা কি জাস্ট ক্যালেন্ডারের বিষয় নাকি আরও অন্য কোনো কিছু আছে এখানে? আমি প্রথমত এটিএনের দর্শকদেরকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আমাকে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে সুযোগ দেওয়ার জন্য কথা বলার আপনাকেও ধন্যবাদ জানাই। মূলত বিষয়ে আপনি যে কথাটা বলেছেন, জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট শুরু হয়ে যাচ্ছে, এফবিসিসিআইয়ের ইলেকশন তড়িঘড়ি করে শুরু হতে যাচ্ছে। আসলেই আপনার এই ব্যাখ্যাটা ভুল। আপনারা জানেন এফবিসিসিআই একটি নিয়ম নীতির মধ্যে চলে। গত 15টি বছর এফবিসিসিআইতে আমরা কথা বলতে পারি নাই। তখন টোটালি পলিটিক্যাল ইনভলভমেন্ট ছিল। প্রেসিডেন্ট যিনি হতেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ঘোষণা করা হতো 6 মাস আগে, উনি থাকতেন। এরপর আর কোনো ক্যান্ডিডেট হওয়ার অবকাশ ছিল না তার বিরুদ্ধে যাওয়ার। ভাইস প্রেসিডেন্টও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্ধারিত হতো। এই নিয়মে চলে এসেছিল। এই ধারাতে ব্যবসায়ীরা অভ্যস্ত হয়ে গিয়েছিল। দেশের এই নিয়ম নীতির অভ্যস্ত আমরা হয়ে গিয়েছিলাম, যদিও অনিচ্ছা থাকা সত্ত্বেও মেনে নিতে হয়েছিল সেই সময়ের পরিবেশ পরিস্থিতির কারণে। গত 5ই আগস্টে বাংলাদেশের ছাত্র গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশের একটি পটভূমির পরিবর্তন হয়েছে। সেখানে আমাদের বোর্ড ভেঙে দেওয়া হলো 5ই আগস্টের পরে। আপনাকে আমি তাহলে একটু বলি, আপনি যেরকম বলছিলেন যে গত 15 বছর আপনারা আসলে স্বাধীনভাবে সেভাবে আপনাদের প্রার্থীকে বেছে নিতে পারেননি, আপনাদেরকে বলে দেয়া হতো যে কাকে কাকে কোথায় বসাতে হবে। তো এখন কি এফবিসিসিআই তাদের সংগঠন হিসেবে তাদের প্রকৃত স্বাধীনতা ধরে রাখতে পেরেছে কিনা, এবং যারা এখন নির্বাচনের প্রার্থী হিসেবে আছেন তারা কি রাজনৈতিক বলয় থেকে মুক্ত? এই জায়গায় আমি আসছি। এই ঘটনার পরে আপনার 5ই আগস্টের পরে বাংলাদেশের পরিবর্তন এসছে, অন্তর্বর্তীকালীন সরকার এসছে। আসার পর একটা দাবি উঠল এফবিসিসিআইয়ের বোর্ড ভেঙে দেওয়ার। সেই পরিপ্রেক্ষিতে এফবিসিসিআইয়ের বোর্ড ভেঙে দেওয়া হলো। এরপরে প্রশাসক নিয়োগ দিলে গত 1 বছরের ঊর্ধ্ব হয়ে গেল। প্রশাসককে দেওয়া হয়েছিল দায়িত্ব 3 মাসের মধ্যে তিনি নির্বাচন সম্পন্ন করবে। সেখানে আবার প্রশ্ন উঠল এফবিসিসিআইয়ের আইনের বিধিবিধানের কিছু পরিবর্তন আনা। এটা দীর্ঘ 20 বছর যাবৎ আমরা করে এসেছিলাম। সরাসরি ভোটের মাধ্যমে এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট আমরা নিযুক্ত করব। সেটা আমরা পারিনি। গভর্নমেন্টের প্রভাবের কারণে সরাসরি ভোটটা হয় নাই। এবার এই বিধিমালাতে যখন 1 বছরের জন্য নিয়োগ দেওয়া হলো হাফিজুর রহমান সাহেবকে, একজন আমলা, উনি 3 মাসের মধ্যে তাকে ধরে দেওয়া হয়েছিল 120 দিন, 4 মাসের মধ্যে বিসিসিআইয়ের ইলেকশনটাকে কমপ্লিট করতে। উনি আসার পর এই এফবিসিসিআই শূন্য হয়ে গেল। তা আমাদের ব্যবসায়ীদের মাঝেই কিছু লোক এখানে অন্তর্ভুক্ত হলো। তাদেরকে নিয়ে, তাদের পরামর্শ নিয়ে তিনি কাজ করতে যাচ্ছিলেন। এখানে সবচেয়ে বড় ভুল করা হয়ে গিয়েছিল তার, তিনি বুঝতে পারেন নাই যাদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছিল তারা কিন্তু এফবিসিসিআইয়ের স্টেক হোল্ডার, বাট নলেজেবল স্টেক হোল্ডার না।
আগামীতে বিসিসিআই কী ধরনের হওয়া উচিত, এই ফোকাসটা আনতে হলে বিসিসিআইয়ের যারা বিজ্ঞ ছিল, এক্স প্রেসিডেন্টরা ছিল, যারা দলমতের ঊর্ধ্বে ছিল, তাদেরকে নিয়ে, এবং এই বিসিসিআইয়ের একটা অ্যাডভাইজারি বোর্ড ছিল, এদেরকে নিয়ে উনি পরামর্শ করলে একটা সঠিক দিক নির্দেশনা পেতেন। কিন্তু সেক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন। তিনি নিজেকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন, সাধারণ ব্যবসায়ীদের কোনো খোঁজ খবর রাখে নাই, এই বিসিসিআইয়ের রেগুলার ফাংশনটা তারা করতে পারে নাই, এবং এই বিধির পরিবর্তন নিয়ে 3-4 মাসের জায়গা 5 মাস হয়ে গেল। তারপর আমরা ভেবেছি একটা বিধির পরিবর্তন হোক। সে বিধির পরিবর্তন হয়েছে 6 মাস পর, এবং ইলেকশন নির্বাচন বোর্ড করা হয়েছে। সেখানে সব যে 6 জন নির্বাচন বোর্ড, আপিল বোর্ড, এরা সব সরকারের লোক। কারণ বিসিসিআই হচ্ছে একটা অ্যাপেক্স বডি। এখানে ব্যবসায়ী নেতৃত্ব ছাড়া এটা সহজে চলমান প্রক্রিয়া যেতে পারবে না, এটা আমরা অবলোকন করেছি এবং সেটাই হয়েছে। এবং সেই ক্ষেত্রে একটা বিধির পরিবর্তন আনা হয়েছে। এই বিধিতে অনেক কিছু ভালো দিকও ছিল আর অনেক খারাপ দিকও ছিল। যে দিকগুলো উনি যদি, প্রশাসক যদি, আমাদের বিজ্ঞ যারা এই বিসিসিআই নিয়ে যারা কাজ করেন, আমাদের এক্স প্রেসিডেন্ট রয়েছে, বোর্ডের অনেক পুরনো ডাইরেক্টররা রয়েছে, ভাইস প্রেসিডেন্টরা রয়েছে, এদের শরণাপন্ন হলে উনি যদি তাদের সাথে কনসাল্ট করতেন তাহলে এই ভুলগুলো এখানে আসতো না। তিনি একটা শ্রেণীকে খুশি করতে গিয়ে বিধিতে অনেক অনিয়ম ঢুকে দেওয়া হয়েছে। সরাসরি ভোট দিয়েছে, আমরা এতে খুশি হয়েছি। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবার একটু ভিন্ন নিয়মে করেছেন। প্রেসিডেন্ট যিনি হবেন, ভাইস প্রেসিডেন্ট যিনি হবেন, উভয়ই চেম্বার এবং অ্যাসোসিয়েশনের ভোট নিয়ে তাদেরকে প্রেসিডেন্ট হতে হবে। আমাদের অতীতে সরাসরি যখন ভোট ছিল তখন আমাদের একটা টার্ম অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে প্রেসিডেন্ট হয়, পরের টার্ম চেম্বার গ্রুপ থেকে প্রেসিডেন্ট হয়। তো তখন ভোটের নিয়মটা ছিল অ্যাসোসিয়েশন গ্রুপের ভোটাররা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে ভোট দেবে। আচ্ছা, চেম্বারের নিয়ম ছিল চেম্বারের ভোটাররা চেম্বারের প্রার্থীকে প্রেসিডেন্ট ভোট দিয়ে তারা নিযুক্ত করবে। এখানে মডার্নাইজ করা হয়েছে যে এটা একদিক দিয়ে ভালো, যিনি প্রেসিডেন্ট হবেন সবার সাথে তার দেখা হবে, ভোটের কারণে তাকে সবার দুয়ারে যেতে হবে। এটা ভালো দিক করেছে, এটাকে আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু কিছু কিছু নিয়ম, অনেক অনিয়ম এখানে ঢুকে দেওয়া হয়েছে। বিসিসি অ্যাপেক্স বডি, আর আমরা যারা অ্যাসোসিয়েশন চেম্বার, আমরা জেনারেল বডি। অ্যাপেক্স বডি এবং জেনারেল বডির সাথে কখনো আইন এক হয় না। বিসিসিআই চলে এক ধারায়, অ্যাসোসিয়েশন চেম্বারগুলো চলে আরেক ধারায়। ওই নিয়মের সাথে আমাদের নিয়মের কখনোই মিল ছিল না। আমি 10 টার্ম ডাইরেক্টর ছিলাম, 20-22 বছর আমার কাজ করার সুযোগ হয়েছে। এর মধ্যে 5-6 বার বিধির পরিবর্তন হয়েছে। লাস্ট বিধির পরিবর্তন হয়েছে 94-তে। আগে ছিল 2 টার্মের পর গ্যাপ দেওয়া, 94 থেকে এটা উঠিয়ে দেওয়া হয়েছে। যেহেতু রাজনৈতিক কারণে এমপি ইলেকশন করতে গেলে একবার এক ব্যক্তি 10 বার এমপি হচ্ছে তার এলাকার জনগণের সাথে। এখানেও সেই ধারাটা পরিবর্তন করে আনা হলো। অনেক জনপ্রিয় ব্যবসায়ী নেতা আছে, কারণ ভোটাররা ভোট দিবে, আমার নাগরিক অধিকার রয়েছে আমার ইলেকশন করার। তো সেখানেও আমরা ওই সময়টাকে আবার উঠিয়ে দেওয়া হয়েছিল 94 সালে। বিসিসিআই আনলিমিটেড যে যতবার করতে পারে প্রেসিডেন্ট একবার করে চেঞ্জ হবে, কিন্তু ডাইরেক্টরের ক্ষেত্রে এটা বলবৎ। আমরা বিসিসিআইয়ের যে নির্বাচনের বিধি নিয়ে আপনি কথা বলছিলেন, এটা নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এই মুহূর্তে একটা বিরতি নিতে যেতে হচ্ছে আমাদের। দর্শক, আমরা কথা বলছি বিসিসিআইয়ের যে নির্বাচন আছে সেটি নিয়ে, এই আলোচনাতেই থাকবো, তবে সময় হচ্ছে একটা বিরতির। ফিরছি একটু পর। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজেটি। কথা বলছিলাম আমাদের অতিথির সাথে বিসিসিআই নির্বাচন নিয়ে। বিরতিতে যাওয়ার আগে আপনি যেমনটা বলছিলেন, বিসিসিআই নির্বাচনে যে বিধিগুলো আছে সেখানে কিছু পরিবর্তনের কথা আপনি বলছিলেন, কিছু অনিয়মের কথা বলছিলেন। খুব সংক্ষেপে আমরা এটা নিয়ে আরেকটু জানতে চাচ্ছি। যেমন আমাদের এখানে বার্ষিক চাঁদা 35,000 টাকা ছিল, এই বিধিতে এটা ডাবল করে 70,000 টাকা করা হয়েছে। আমাদের মেম্বারশিপ ছিল 2,500 টাকা, সেটাকে করা হয়েছে 22,000 টাকা। তারপরে আমাদের অ্যাসোসিয়েশন চেম্বারের চাঁদা নির্ধারণ করতো অ্যাসোসিয়েশন চেম্বারের সংঘবিধি অনুযায়ী,
সেখানে 5,000 টাকা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো আমাদের জন্য একটা কঠিন একটা চাপ, এটা পরিবর্তন দরকার ছিল। আমরা এটা গত 23 তারিখে মাননীয় সচিব মহোদয় এই বিষয়গুলো আমাদেরকে ডেকেছেন। সেখানে একটা বিষয় ছিল পরপর 2 টার্মের পর এক টার্ম গ্যাপ দেওয়া হবে। আইনের বিধিটা হচ্ছে, আইন হচ্ছে যখন আমরা নতুন আইন করব এটা শুরু হবে নেক্সট থেকে, কিন্তু এখানে ইচ্ছে করে তারা ঢুকে দেওয়া হয়েছিল একটি প্রশ্ন ঢুকে দেওয়া, যারা বিগত সময় 2 টার্ম করেছে 94 একটা ধারা ঢুকে সব দেওয়া মিলে হয়েছে। এবিসিআর নির্বাচনে অনেক নতুন পরিবর্তনের কথা আসছে। পরিবর্তনে এটা অনিয়মে পরিণত হয়েছে। পরিবর্তনের ওই কথা জায়গাটা যদি আমি আসি, যেটা বলি, এটা নিয়ে কোর্ট চলে গেছে, এটার জন্য নির্বাচন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়েছে। ওই যে টাকা বাড়াবার জন্য যে জিনিসগুলো এনেছে অনাকাঙ্ক্ষিতভাবে, এটা নিয়ে কোর্টে চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের নির্বাচন তফসিল যেখানে দিয়ে দেওয়া হয়েছিল, এখানে ডিভিসি ধরে দেওয়া হয়েছিল, যেটা লিমিটেড কোম্পানি বিসিসির জন্য প্রযোজ্য নয়, অ্যাসোসিয়েশন চেম্বারের ক্ষেত্রে। আমরা বুঝতে পারছি যে সামনে যারা নেতৃত্বে আসবেন সেই ক্ষেত্রেও একটা কোর্টের প্যাচাল উঠে গেছে। যে সব মিলিয়ে নির্বাচন বোর্ড তফসিল দিয়ে দিয়েছিল, ডিভিসির কারণে 1.5 মাস টাইম দিয়েছিল। 1.5 মাস পরে আমরা মনে করেছিলাম চলমান প্রক্রিয়া আবার ইলেকশন শুরু হবে। এই কোর্ট কাছারির কারণে এখন নির্বাচনটা স্থগিত হয়েছে, এবং আমরা এখন যা দেখতে পাচ্ছি একটা মহলের চাপ আছে ইলেকশনটা জাতীয় ইলেকশনের পরে হোক। যদি জাতীয় ইলেকশনের পরে হয়, চাপের কথাই যদি জিজ্ঞেস করি, আমি আপনার কাছে চ্যালেঞ্জের ব্যাপারে জানতে চাই যে বাংলাদেশের বর্তমানে ব্যবসা বাণিজ্যের যে হাল, ডলার সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি, বাজারের অস্থিতিশীলতা, এই সব কিছু মিলে আপনার কাছে কি মনে হয় যে যারা নতুন নেতৃত্বে আসবেন এই নির্বাচনের মাধ্যমে, তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? এখন আমাদের টোটাল চ্যালেঞ্জটাই অর্থনীতিকে স্বাবলম্বী করা। আপনি দেখেন 2019-20 করোনার কারণে ইফেক্ট হয়েছে আমাদের 21-22, দারুণভাবে ইফেক্ট হয়েছে করোনার পরে। এরপরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এতে আমাদের অর্থনীতি বিধ্বস্ত হয়েছে। ইসরায়েলের আগ্রাসন, এটা তো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর আন্দোলন শুরু হলো বাংলাদেশের, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। 5ই আগস্টের পর থেকে আমরা চিন্তা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে নিয়ে ভাববেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারা ব্যবসার ডেভেলপমেন্টের যে সমস্ত জিনিস প্রয়োজন রয়েছিল, মনে করেন আমাদের এনবিআরের একটা সংস্কারের ব্যাপার রয়েছে। এনবিআর এখন পর্যন্ত ক্ষুদ্র মাঝারি সেক্টরের ট্যাক্স নিয়ে একটা বিড়ম্বনা সৃষ্টি হয়েছে। আমাদের কথা বলার জায়গা নাই। আমাদের একমাত্র ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের অ্যাডভোকেসির জায়গায় ছিল বিসিসিআই, কিন্তু এই আজকে 15 মাস হয়ে গেল এই বিসিসিআইয়ের সাথে আমাদের কোনো সমন্বয় নাই। যিনি দায়িত্বে ছিলেন প্রশাসক, উনি এই সমস্ত বিষয় নিয়ে ভাবেন নাই। তিনি ভেবেছেন নিজের চিন্তা করেছেন, এবং একটি মহলকে খুশি করতে গিয়ে আইনের বিধিতে অনেক আইনের নামে অআইন ঢুকে দেওয়া হয়েছে, যার কারণে এখন ইলেকশন বিলম্বের দিকে যাচ্ছে। এখন এই মুহূর্তে আমরা যে পর্যায়ে দাঁড়িয়ে আছি, আগস্টের পরে ব্যবসা বাণিজ্যের আমাদের কারো পিঠ ঠেকিয়ে গেছে। 2-3 হাজার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, গ্যাসের সমস্যা বিরাজকরণ রয়েছে। তা আমরা যে জায়গায় এখন দাঁড়িয়েছি, আমাদের এখন অভিভাবক বলতে নাই। এখন আপনার এই 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে নিয়ে যাওয়ার একটা পায়তারা চলছে। সেই ক্ষেত্রে যদি আমরা এলডিসি গ্র্যাজুয়েশনে চলে যাই, সব ক্ষেত্রে কিন্তু কমপ্লায়েন্সের প্রয়োজন হয়ে যাবে। কমপ্লায়েন্স করতে গেলে আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তা এবং বড়রাও কেউ কিন্তু এই প্রতিযোগিতার বাজারে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না, এবং আমাদের অর্থনীতি মুখ থুপড়িয়ে পড়বে। এখন ইউএস ট্যারিফের একটা বিষয় রয়েছে। ইউএস ট্যারিফ বিষয় নিয়ে প্রাইভেট সেক্টরের মতামত নেওয়া প্রয়োজন রয়েছে। প্রাইভেট সেক্টরকে আরও চলমান প্রক্রিয়া আনতে হবে। প্রাইভেট সেক্টরকে যদি চলমান প্রক্রিয়া আনতে হয়, এই বিসিসিআইর নেতৃত্ব এখন এই মুহূর্তে অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। নেতৃত্বের কথা যেটা আমরা বলছিলাম, আপনি যখন আমরা যখন আলোচনা শুরু করেছিলাম, তখন আপনি বলেছিলেন যে আগে আপনাদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলে দেওয়া হতো যে নেতৃত্বের আসনে এরা বসবেন। তো এখন যারা নেতৃত্বে আসবেন, আপনার কি মনে হয় একটি শক্তিশালী এবং নিরপেক্ষ নেতৃত্ব আপনারা পাবেন, এবং কি পাবেন সেটার ব্যাপারে আপনার মতামত জানাবেন, এবং যারা নেতৃত্বে আসবেন তারা আসলে ব্যবসায়ী এবং সরকার এই দুই জায়গাটার সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখবেন, এবং যেটা আপনাদের স্বার্থে কাজ করবে, কি মনে হয় আপনার? এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের ইলেকশনটা যদি হয়ে যেত বিসিসিআই, আমি মনে করতাম যে স্মরণকালের যারাই নেতৃত্বে আসতো তাদের স্বাধীনতা থাকতো।
ভোটের মাধ্যমে নির্বাচিত হতো তাদের জবাবদিহিতা থাকতো। এই ক্ষেত্রে যদি জাতীয় ইলেকশনের আগে নির্বাচন হয় তাহলে এফবিসিসির অর্থ বা একটা এফবিসিসি হবে। যারাই নেতৃত্বে আসুক, এটা এই প্রক্রিয়াতে যারা ক্যান্ডিডেট আছে প্রত্যেকেই কিন্তু যোগ্য, কেউ অযোগ্য কোনো লোক এখানে আসছে না। যারা আসবে যদি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যদি হয় তাদের স্বাধীনতা থাকবে, সরাসরি ভোটের মাধ্যমে যদি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট নির্বাচন হয় তাদের দায়বদ্ধতা থাকবে। তখন ব্যবসায়ীদের সমন্বয় করে আমাদের ব্যবসায়ীদের যারা পূর্বের নেতা ছিলেন, আমরা সবসময় মুরব্বীদের শ্রদ্ধা করি, এফবিসিসির এক্স প্রেসিডেন্টরা রয়েছে, এফবিসিসির যারা এফবিসিসিকে নিয়ে যারা ভাবে তাদেরকে সমন্বয় করে যদি এই ইতিমধ্যে যদি ইলেকশনটা হয়ে যেত, যারাই নেতৃত্বে আসতো তাদের সমন্বয় করে আমরা অন্তত একটি সুফল আমরা বয়ে নিয়ে আসতে পারতাম। কতটুকু পারতাম জানি না, তবে একটা অর্থনৈতিক চেঞ্জ, নেতৃত্বের একটা পরিবর্তন আসতো, নেতৃত্বে কোনো দাসত্ব থাকতো না। আমরা বিগত সময় নেতৃত্ব ছিল কিন্তু আমাদের মধ্যে দাসত্ব ছিল। যদি এই সরকারের আন্ডারে ইলেকশন হয় আমার বিশ্বাস নেতৃত্বও থাকবে, দাসত্ব থাকবে না, এবং সমগ্র বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের নিয়ে এফবিসিসি সমন্বয় করে আগামী দিনে কাজ করতে পারবে, যেটা ব্যবসায়ীদের জন্য সুফল বয়ে আনবে, এটা আমার বিশ্বাস। আপনার কথা শুরু থেকে যে একটা ভয় আমরা দেখতে পাচ্ছি যে গত 15 বছর সরকার দলীয়ভাবে হচ্ছে বিসিসিআই নিয়ন্ত্রিত ছিল, এবং এখন এই ইলেকশন যদি হচ্ছে জাতীয় নির্বাচনের পরে হয় তাহলে হয়তো যেটা আপনি দাসত্ব বলছিলেন, এরকম একটা ভয় আপনার মাঝে আছে। তাহলে এই আলোচনার পরে আমার মাথায় আরেকটা প্রশ্ন আসলো, সেটা হচ্ছে এখন এই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে যদি ইলেকশন হয়ে যায়, খুব ছোট করে জানতে চাই, জাতীয় নির্বাচন হয়ে যাওয়ার পর এই নেতৃত্ব যে পরিবর্তন হয়ে যাবে না, দলীয় বলয়ে যে চলে যাবে না, সেটার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমি তো বললাম আমি শঙ্কিত যে আমরা গত 15-16 বছর এটা দেখে আসছি, আমাদের কথা বলার কোনো সুযোগ ছিল না। আমরা যারা পরিচালক ছিলাম সেখানে আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না। এই বিসিসিআইটা প্রেসিডেন্ট কেন্দ্রিক, অধিকাংশ জিনিস প্রেসিডেন্টই রোল মডেল, এবং অতীতে যা দেখেছি ব্যবসায়ীদের স্বার্থের বিষয় বিবেচনা না করে গভর্নমেন্টের স্বার্থের কথাই বিবেচনা করতেন তারা। কিন্তু আমরা সেই বিসিসিআই চাই আজকে পরিবর্তনের ধারা, 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের যে ফসলটা, আমরা চাই যে একটা নতুন নেতৃত্বে বিসিসিআই আসুক, রাজনীতিমুক্ত বিসিসিআই থাক, আগামীতে যে যে দলে আসুক আমরা তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব এই বিসিসিআইকে তার নিয়ন্ত্রণের মধ্যে রেখে এখানে হস্তক্ষেপ না করে, দলীয় প্রভাব না রেখে যদি সাধারণ ব্যবসায়ীদেরকে ছেড়ে দেয়, এখানে অনেক দলীয় মনোভাবের লোক আছে, এখানে বিভিন্ন দলমতের লোক আছে, তাদেরকে যদি ব্যবসায়িক ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে যদি স্বাধীনতা দেওয়া হয় তাহলে রিয়েলি ব্যবসায়ীরা সুফল পাবে এবং বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে। আমরা সেটাই আশা করছি যে বিসিসিআই নির্বাচন সুষ্ঠু হোক এবং বাংলাদেশ জাতীয়ভাবে এবং অর্থনৈতিকভাবে আরও সামনে এগিয়ে যাক। দর্শক, শেষ করছি আজকের মতো হ্যাপেনিং পয়েন্ট। আগামীকাল দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা নিউজের সাথেই থাকুন।